আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় সামান্তরিক সূত্রের প্রয়োগ। আমরা তোমরা জানো যে আমরা ভিডিও ক্লাসে আমরা ভেক্টর অধ্যায় থেকে আমরা ক্লাস নিচ্ছিলাম। তো তাই ধারাবাহিকতায় আজকে সামুদ্রিক সূত্রের উপর একটা গাণিতিক সমস্যা অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি কয়েকদিন আগে যে আমাদের দ্বাদশ শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। তোমরা অনেকেই ভালোভাবে এটি সমাধান করতে পারোনি, তাই তাই সেজন্য আমি মূলত এই প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু এই বিষয়টি থেকে উপকৃত হতে পারবে। তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি। তোমরা দেখো যে একটা গাণিতিক সমস্যা বলা হচ্ছে, সোহান স্থির পানিতে ঘন্টায় 3√3 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। সে 1/√3 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদী সাঁতার কেটে পার হচ্ছে, যার স্রোতের বেগ দেওয়া আছে ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে প্রথমে আমাদের ক নাম্বার রয়েছে লব্ধ একক কি। এটি আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম, তবু আবারও বলছি। লব্ধ একক হচ্ছে একাধিক রাশির একক নিয়ে যে একক গঠিত হয় তাকে হচ্ছে বলা হয় লব্ধ একক, অর্থাৎ যে একক মানে অন্য এককের উপর নির্ভরশীল তাকে বলা হয় লব্ধ একক। যেমন আমরা বলতে পারি যে মিটার কিউব। দেখো এখানে কিন্তু 3টি একক রয়েছে, 3টি মিটার যুক্ত হয়ে কিন্তু এখানে মিটার কিউব আসলে একক যুক্ত হয়েছে। যেমন আমরা বলি আয়তন বা ক্ষেত্রফলের একক, আমরা বলতে পারি যে ক্ষেত্রফল একক কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্যের এককও মিটার, আবার প্রস্থের এককও মিটার, তাহলে ক্ষেত্রফলের একক দাঁড়াচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এখানে কিন্তু 2টি একক রয়েছে, 2টি একক মিলিত হয়ে একটি একক গঠিত হয়েছে। এটি মূলত লব্ধ একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খ নং প্রশ্ন নিয়ে কথা বলবো। খ নং প্রশ্নে বলা আছে, বল এবং সরণ ভেক্টর রাশি হলেও তাদের দ্বারা সৃষ্ট কাজ স্কেলার রাশি। এই প্রশ্নটি নিয়েও আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, তবুও আবারও বলছি। আমরা জানি যে ভেক্টর রাশি গুণন দুই প্রকার, একটি হচ্ছে ডট গুণন এবং আরেকটি হচ্ছে ক্রস গুণন। ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি যে দুইটি ভেক্টর রাশিকে যখন ডট গুণন করা হয় তার ফলাফল হয় একটি স্কেলার রাশি। কাজ যখন আমরা কাজের সংজ্ঞা পড়ি তখন দেখা যাচ্ছে কাজ সমান বল গুণন সরণ। এই গুণটা হচ্ছে মূলত ডট গুণন, অর্থাৎ কাজ ডাব্লিউ ইকাল টু আমরা লিখতে পারি এফ ডট এস। যেহেতু এফ এবং এস, এফ হচ্ছে বল এবং এস হচ্ছে সরণ, দুটি কিন্তু ভেক্টর রাশি, কিন্তু তাদের ডট গুণের ফলে কাজ সৃষ্টি হয়েছে। আর আমরা জানি ডট গুণের ফলাফল হয় একটি স্কেলার রাশি। এই কারণেই মূলত বল এবং সরণ দুটি ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও তাদের দ্বারা গঠিত কাজ একটি স্কেলার রাশি। আশা করি তোমরা এটিও ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নং প্রশ্নে বলা হয়েছে, ন্যূনতম সময়ে নদী পার হতে চাইলে তাকে কত কোণে সাঁতার কাটতে হবে। অর্থাৎ ন্যূনতম সময় পার হওয়ার অর্থ হচ্ছে নদীর সোজাসুজি পার হওয়া। দেখো আমরা জানি যে সবচেয়ে কম সময়ে যদি তুমি এই নদীটা পার হতে চাও তাহলে অবশ্যই তোমাকে সোজা পার হতে হবে। অর্থাৎ তুমি এখন তোমার অবস্থান হচ্ছে ও বিন্দুতে, তোমাকে সোজাসুজি যেতে হবে কোথায়? এই বিন্দুতে তোমাকে যেতে হবে। তোমার বর্তমান অবস্থান হচ্ছে ও বিন্দুতে। তাহলে এটি হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার মানে একমাত্র উপায়। তাহলে যদি আমরা সবচেয়ে কম সময় নদী পার হতে চাই তাহলে যে কোণটি হবে সেটা হচ্ছে থিটা কোণ। এটি হচ্ছে থিটা। আরেকটি কোণ হচ্ছে আলফা। তোমরা অনেক সময় আলফা এবং থিটার মধ্যে কিন্তু মানে গুলিয়ে ফেলো, কোনটি আলফা এবং কোনটি হবে থিটা। এটি তোমরা অনেক সময় আমাদের ভুল হয়। তাহলে আমরা একটু বিষয়টি ক্লিয়ার করি যে থিটা হচ্ছে তোমার টার্গেট, অর্থাৎ তুমি যেখানে আসো এবং তুমি যেখানে যাবে এই দুই বিন্দুর মধ্যবর্তী অর্থাৎ যে কোণটি হবে সেটি হচ্ছে মূলত থিটা। অর্থাৎ তোমাকে এই বিন্দুতে যেতে হবে, তুমি এখন ও বিন্দুতে আসো, তাহলে তাহলে নদীর স্রোত কিন্তু এদিকে যাচ্ছে, তাহলে স্রোতের সাথে তোমাকে থিটা কোণে যেতে হবে, অর্থাৎ যে টার্গেট এটা হচ্ছে থিটা। কিন্তু যেহেতু নদীতে স্রোত আছে তাহলে স্রোত এদিকে যাচ্ছে, আমরা এখানে লিখেছি স্রোতের বেগ ইউ। তাহলে তুমি যদি সোজাসুজি রওনা হও তাহলে কিন্তু তুমি কি সোজা পৌঁছাতে পারবে? মোটেই পারবে না, স্রোত তোমাকে কিন্তু ভাসিয়ে নিয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি যদি এই বিন্দুতে পৌঁছাতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই দিক থেকে যাত্রা শুরু করতে হবে। তোমাকে যে কোণে যাত্রা শুরু করতে হবে সেটি হচ্ছে আলফা, অর্থাৎ আলফা হচ্ছে স্টার্টিং কোণ। তাহলে তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার গ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করি। ধরি আলফা কোণে সাঁতার কাটলে বা আলফা কোণে সাঁতার কাটতে হবে।
তাহলে আমরা এখন আমরা জানি tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এখানে প্রথমে এখানে ভি, আমরা এখানে ধরছি ভি কি ধরছি, ভি হচ্ছে সোহানের বেগ। তাহলে ভি কত ধরেছি আমরা, ভি দেওয়া আছে 3√3 কিলোমিটার পার আওয়ার। আর কি হচ্ছে ইউ হচ্ছে স্রোতের বেগ। তাহলে আমরা এখানে লিখেছি স্রোতের বেগ ইউ ইকুয়াল টু 3 কিলোমিটার পার আওয়ার। আরেকটি হচ্ছে ডি অর্থাৎ নদীর প্রস্থ হচ্ছে 1/√3 কিলোমিটার। আর তোমরা এখানে স্পষ্ট বুঝে যে থিটা হবে কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমাদের কী বের করতে হবে, তাহলে আমাদের আলফা ইকুয়াল টু ভর, আমি যেটা ধরেছি আলফা আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে tan 90 ডিগ্রি ইকুয়াল টু ভি এর মান রয়েছে 3√3 সাইন আলফা, আর ইউ এর মান রয়েছে 3 প্লাস ভি এর মান 3√3 কস আলফা। বা তাহলে আমরা এখন ক্রস গুণ করব। তাহলে আমরা tan 90 ডিগ্রি ইন্টু 3 প্লাস 3√3 কস আলফা ইকুয়াল টু 3√3 সাইন আলফা। বা আমাদের বের করতে হবে আলফা। তাহলে যদি এখানে আলফা রয়েছে তাহলে আমরা এটা রাখবো 3 প্লাস 3√3 কস আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 3√3 সাইন আলফা, এবং এদিকে রয়েছে tan 90। তোমরা জানো যে tan 90 মান হচ্ছে কত, ইনফিনিটি বা অসীম। আর কোনো সংখ্যাকে যখন অসীম দ্বারা ভাগ করা হয় তার মান হয় কত, 0। তাহলে 3√3 সাইন আলফার মান যাই হোক না কেন, তাকে যখন আমরা অসীম দিয়ে ভাগ করব তাহলে এই অংশটি আমরা পাবো কত, 0। সুতরাং আমরা লিখতে পারি যে cos আলফা 3 প্লাস 3√3 cos আলফা ইকুয়াল টু 0। বা তাহলে 3√3 cos আলফা ইকুয়াল টু -3, বা cos আলফা ইকুয়াল টু -3/3√3। তাহলে এখানে 3 কাটা গেল, কি থাকলো -1/√3। তাহলে আমরা পরবর্তী অংশে আসি। বা তাহলে আমরা কি লিখতে পারি, আলফা ইকুয়াল টু cos ইনভার্স -1/√3। অতএব আলফা ইকুয়াল টু, এবার আমি দেখবো যে আলফার মানটা আসলে কত আসে। আমরা দেখি cos ইনভার্স -1/√3 ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি 125.26, 125.26 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ তুমি যদি 125.26 ডিগ্রি কোণে যাত্রা শুরু করো তবে তুমি সোজাসুজি 90 ডিগ্রি বরাবর অর্থাৎ সোজা তুমি এই বিন্দুতে পৌঁছাতে পারবে। আশা করি এই গাণিতিক সমস্যাটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা ঘনং প্রশ্নের দিকে যাচ্ছি। ঘনং প্রশ্নে কি বলা হয়েছে, ন্যূনতম সময়ে নদী পার হতে চাইলে স্রোত তাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাবে। আবার বলছি, ন্যূনতম সময়ে নদী পার হতে চাইলে স্রোত তাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা যদি প্রশ্নটা মুছে দিই তাহলে আমরা ভালোভাবে লিখতে পারবো। দেখো বলা হয়েছে ন্যূনতম সময়ে তাকে নদী পার হতে হবে, তাহলে স্রোত তাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাবে। আমরা আগে বলেছিলাম যে থিটা এবং আলফার যে পার্থক্যটা সেটা আমরা বলেছিলাম আমাদের পূর্ববর্তী অঙ্কে, অর্থাৎ গণং প্রশ্নে কিন্তু থিটার মান হয়েছিল 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের টার্গেট ছিল আমরা এই বিন্দুতে পৌঁছাবো, তাহলে সেক্ষেত্রে থিটা ছিল 90 ডিগ্রি। কিন্তু এখন কিন্তু বলা হয়েছে অন্য কথা, যে তুমি যদি ন্যূনতম সময় নদী পার হতে চাও তাহলে স্রোত তোমাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাবে। অর্থাৎ তুমি এই বিন্দু বরাবর কিন্তু যাত্রা শুরু করলে, অর্থাৎ এটা কিন্তু তোমার যাত্রাপথের দিক, তাহলে সেটাই আলফা হচ্ছে তোমার 90 ডিগ্রি। অর্থাৎ তুমি 90 ডিগ্রি বরাবর রওনা হচ্ছ, সেক্ষেত্রে তুমি রওনা হচ্ছ ঠিক এ বরাবর রওনা হচ্ছ, কিন্তু তুমি কি ঠিক এ বরাবর পৌঁছাতে পারবে? মোটেই পারবে না, কারণ সেখানে স্রোত রয়েছে, স্রোত তোমাকে ঠিকভাবে যেতে দিবে না, স্রোত তোমাকে কি হয় ভাসিয়ে নিয়ে যাবে অন্যদিকে। তা আমরা ধরলাম যে স্রোত তোমাকে বি বিন্দু বরাবর নিয়ে যাচ্ছে। তাহলে এটি কোনটা, এটি হচ্ছে আলফা থিটা, এটি হচ্ছে থিটা। অর্থাৎ তুমি যাত্রা শুরু করছো কোন দিক দিয়ে, আলফা কোণ বরাবর অর্থাৎ সোজা, এটি হচ্ছে আলফা। কিন্তু তুমি পৌঁছাচ্ছ অর্থাৎ তোমার টার্গেট কোথায়, বি বিন্দুতে, তাহলে বি বিন্দুর কোণ হচ্ছে থিটা।
তাহলে এই থিটা আমরা কি করবো, থিটা ইকুয়াল টু হোয়াট, আমরা থিটাটা বের করে নিব। প্রথমে আমরা দেখি তাহলে আমরা প্রথমে কি বের করবো, লব্ধি আগে বের করে নিব। লব্ধি অর্থাৎ তুমি যাত্রা শুরু করলে এ বরাবর এবং স্রোত বইছে কোন কোন বরাবর, এই পথে স্রোত বইছে, তাহলে তুমি আসলে তোমার লব্ধিটা ঠিক কোন দিকে হবে সেটি আমরা প্রথমে বের করে নিব। তাহলে আমরা ধরি যে লব্ধি বেগ ডাব্লু, অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু কি লিখবো আমরা, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভি, তাহলে ভি এর মান আমরা কত লিখেছি, ভি এর মান 3√3 স্কোয়ার প্লাস ইউ এর মান রয়েছে 3 প্লাস 2 ইন্টু 3√3 ইন্টু আচ্ছা, তাহলে এটা লেখার অত প্রয়োজন নাই, কারণ দেখো যে এখানে আলফা, এখানে আলফা কোনটা, আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর কোনটা, সোহানের বেগ হচ্ছে ও এ বরাবর এবং স্রোতের বেগ হচ্ছে কোন বরাবর, আমরা এখানে সি দিয়ে নিলাম ওসি বরাবর, স্রোত যাচ্ছে, তাহলে স্রোতের বেগ একটা ভেক্টর এবং হচ্ছে সোহানের বেগ একটা ভেক্টর, এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো যে কয় ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং এই আলফা কিন্তু 90 ডিগ্রি, আর আমরা জানি cos 90 মান কিন্তু 0, সুতরাং এই মানগুলো যাই হোক এই মানটি হবে 0। এবার আমরা দেখি কত হয়, তাহলে এখানে 9 ইন্টু 3 প্লাস 9, তাহলে 36 ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে লব্ধি আমরা পেলাম, অর্থাৎ এই যে এখানে ডাব্লু তোমরা দেখতে পাচ্ছ, এই লব্ধি বেগ হচ্ছে মোট 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ তুমি 6 এই বেগে তুমি আসলে যাচ্ছ এবং তুমি বি বিন্দু বরাবর তুমি স্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। তাহলে তোমাকে কি বের করতে হবে, বলা হয়েছে যে ন্যূনতম সময়ে নদী পার হতে চাইলে স্রোত তোমাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাবে, অর্থাৎ তুমি যেতে চাইছো এই বিন্দুতে কিন্তু স্রোত তোমাকে নিয়ে যাচ্ছে বি বিন্দুতে, অর্থাৎ তোমাকে বের করতে হবে মূলত এ বি এর যে দূরত্বটি রয়েছে এ বি, এটি তোমাকে বের করতে হবে যে স্রোত তোমাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা লব্ধির মানটাও এখানে বের করে ফেলেছি, এখন আমাদের থিটার মানটা আগে বের করে নিতে হবে। তাহলে লব্ধির যে কোণটা, যে লব্ধি আমরা ধরেছি লব্ধি কোণ হচ্ছে থিটা, তাহলে এটিও যদি থিটা হয় তাহলে এটিও থিটা, আমরা জ্যামিতি থেকে আমরা জানি যে বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এটি যদি থিটা হয় তাহলে এটিও থিটা, এই থিটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা আসি tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। তাহলে এখানে tan থিটা আমরা বের করব, আমরা জানি যে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর ভি এর মান আমাদের দেওয়া আছে কত, ভি এর মান আমাদের দেওয়া রয়েছে 3√3 সাইন 90। এবার ইউ এর মান কত, ইউ এর মান রয়েছে 3 প্লাস 3√3 cos 90 বা tan থিটা ইকুয়াল টু, আমরা জানি যে সাইন 90 মান হচ্ছে 1, তাহলে উপরে থাকলো শুধু 3√3 আর নিচে থাকলো cos 90 মান কিন্তু 0, তাহলে নিচে থাকলো শুধুমাত্র 3, তাহলে কাটা গেল, বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স √3, অতএব থিটা ইকুয়াল টু কয় ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে আমরা পেয়ে গেছি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি আমরা পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এইটি আর এটি কিন্তু একই কথা, এই কোণটি আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি কোণ বরাবর তুমি কি করছো, তোমাকে স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাকে বি বিন্দু বরাবর নিয়ে যাচ্ছে। এখন এই বি অর্থাৎ স্রোত তোমাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাচ্ছে সেটি আমরা এবার বের করব। তাহলে আমরা থিটা পেয়ে গেছি 60 ডিগ্রি, এটি আমরা এখানে লিখে রাখবো, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার আমরা দেখি যে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, সমকোণী ত্রিভুজ এ ও বি। তাহলে আমরা দেখি ত্রিভুজ এ ও বি হতে পাই কি পাই, দেখো যে এখানে কিন্তু একটা কোণ রয়েছে, আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে থিটা কোণ। তাহলে আমরা যদি লিখি tan থিটা, তোমরা জানো tan থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি, তাহলে এখানে যদি এটা যদি থিটা হয় তাহলে থিটা বরাবর যেটা থাকে সেটা কিন্তু ভূমি, তাহলে ভূমি হচ্ছে এ বি আর লম্ব হচ্ছে কত এও, তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে এ ও ভাগ হচ্ছে এ বি, এই এ বিটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, এ বি ইকুয়াল টু এ ও বাই tan থিটা বা
এ বি ইকুয়াল টু এও, এখানে এওটা কি দেখো, এও কিন্তু নদীর প্রস্থ, এবং আমরা দেখেছি নদীর প্রস্থ দেওয়া আছে কত, 1/√3, নদীর প্রস্থ রয়েছে 1/√3। এবার ট্যান থিটা, আমি এবং থিটার মান পেয়ে গেছি অলরেডি 60 ডিগ্রি। অতএব এ বি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আমরা মানটি হিসাব করে দেখি। তাহলে কত লিখবো আমরা, 1/√3 ডিভাইডেড tan 60, আমরা পেলাম হচ্ছে 1/3 ইকুয়াল টু 0.33, আমরা পেলাম হচ্ছে 1/3 ইকুয়াল টু 0.333 তাহলে কিলোমিটার। অর্থাৎ এই 0.33 কিলোমিটার দূরত্ব তোমাকে স্রোতটা কি হবে, ভাসিয়ে নিয়ে যাবে। অর্থাৎ তুমি যেতে চাইছিলে এই বিন্দুতে, কিন্তু এখান থেকে 0.33 কিলোমিটার ইকুয়াল টু, আমরা মিটার করি তাহলে কি হবে, 333 মিটার। এই 333 মিটার তোমাকে, অর্থাৎ এইটুকু দূরত্বের মান হচ্ছে 333 মিটার। অর্থাৎ তুমি যেতে চেয়েছিলে এই বিন্দুতে, কিন্তু স্রোত তোমাকে 333 মিটার ভাসিয়ে বিন্দু নিয়ে গেল। তাহলে অবশ্যই তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে মডেল টেস্ট পরীক্ষা দিয়েছো, যাতে অনেকেরই এই প্রশ্নটির সমাধান সঠিকভাবে করতে পারোনি, তাই তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও ক্লাসটি সমান গুরুত্ব নিয়ে পড়বে, কারণ তোমাদের এই অধ্যায়টা এখন ক্লাস চলছে। তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।